তো আমাদের বাংলার ভাবচর্চার জায়গাটাকে ধরার চেষ্টা করছি। তো আমি সমাজ বিকাশ পাঠাগার থেকে যে আলোচনা তা আয়োজককে ধন্যবাদ জানাই। আমি সাধারণত বাইরের কোনো প্রোগ্রামে যাই না। আফজাল ভাই দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব, বলার পরে আর আমি কেন জানি না করতে পারলাম না, কিন্তু আশাটা খুব ঝুঁকিটা মেলা লাগে। যাতায়াত এটা প্রায় করি না। আমি থাকি সেমনিতে। আমার এখানে এক ধরনের আড্ডা হয়, প্রায় প্রতিদিনই কম বেশি আড্ডা হয়, গান বাজনা হয়। আমাদের বাউলরা যায়, সাংবাদিক কবি লেখকরা যায়। এই কিন্তু আমি এই একাডেমিক না। আমার ধরেন বাংলা লোকসংস্কৃতির যে ভাবধারার ওই জায়গাটা যেতে গিয়ে, প্রবেশ করতে গিয়ে আমার যে নিজের কিছু উপলব্ধি, আমি হয়তো সেই কথাগুলো বলতে পারি। আমি প্রথমেই বলি যে এই ব্যাপারে আমি কোনো বিশেষজ্ঞ না এবং কোনো একাডেমিকও না, কিন্তু আমার নিজের কিছু মত, কিছু ধারণা, কিছু চিন্তা, কিছু উপলব্ধি আছে, সেটা সহজভাবে বলতে পারি। প্রথমত আমি বলি যে লোকসংস্কৃতি বলতে আসলে আমরা কী বুঝি, আমরা আসলে কোন দৃষ্টিতে লোকসংস্কৃতি বলি। তার মধ্যে আপনি দেখবেন যে আধুনিকতার সাথে তার একটা কন্ট্রাস্ট আছে, খুবই স্পষ্ট কন্ট্রাস্ট আছে। আমাদের এই জায়গাটা প্রথমত বোঝা দরকার যে আমরা ইউরোপীয় লেন্সে এই আমাদের সংস্কৃতিকে দেখা যাবে না, কিন্তু আমরা করেছি যে আধুনিকতার নামে একদল শিক্ষিত, মধ্যবিত্ত, ইংরেজি শিক্ষিত মানুষ, তারা যে আধুনিকতা শুরু করেছে আমাদের এখানে, আমাদের সাহিত্যে, তারা এসেই কিন্তু আমাদের লোকসংস্কৃতি বলল। অর্থাৎ তারা বোঝাতে চাইল যে এটা শিক্ষিত মানুষের সংস্কৃতি আর এটা লোকসংস্কৃতি। কিন্তু প্রকৃতপক্ষে লোকসংস্কৃতি, লোক মানে মানুষের সংস্কৃতি। কিন্তু এই মানুষের সংস্কৃতিকে তারা মূলধারা না ভেবে তারা মূলধারা ভাবলো, তাদের আধুনিক সংস্কৃতিকে মূলধারা ভাবলো। এই যে তফাৎটা তৈরি হলো ইউরোপীয় লেন্সের কারণে, এবং এইটা তারা পরবর্তীতে ক্রমাগত চাপাইতে লাগলো। তো এই জায়গাটা আমাদের প্রথমত বোঝা দরকার। হ্যাঁ, লোকসংস্কৃতি বলতে কিছু না আছে, তার লোকসংস্কৃতি আছে, কিন্তু এই লোকসংস্কৃতি সর্বব্যাপী মানুষের সংস্কৃতি। এটা তো এককভাবে মানে একটা শ্রেণীর সংস্কৃতি না। অর্থাৎ আমার যে টোটাল বাংলার ভাব মরম, হ্যাঁ, আমার যে বাংলার যে চিন্তা, বাংলার যে দর্শন, এই জায়গাটা আমাদের লোকসংস্কৃতি, মানুষের সংস্কৃতি। কিন্তু তারা এসে আধুনিক সংস্কৃতি আর লোকসংস্কৃতি আলাদা করে, এবং লোকসংস্কৃতি যেন কিছুটা নিচু, কিছুটা অন্তজ, কিছুটা লেখাপড়া অশিক্ষিত মানুষের সংস্কৃতি, এবং তারা একটি চোস্ত আধুনিক সংস্কৃতি। এই তফাৎটা আমাদের প্রথমত বোঝা দরকার। এখন বাংলা আমি এই জন্য বলতেছি, এই বাংলা সংস্কৃতি, বাংলার লোকসংস্কৃতি কেন, বাংলা সংস্কৃতিতে সহজিয়া ধারা, এই ধারাটা মূল ধারা। এটা কোনো সাব লেন না, এটা একটা মূল ধারা। মানে ধরা যাক যে আমরা কেন জালালউদ্দিন খাঁ অথবা আমাদের লালন সাইজি তাকে আমরা মূল ধারা ভাবব, কেন আমরা হাসন রাজাকে মূল ধারা ভাবব, এবং কেন আমরা বিজয় সরকারকে, দুর্দশাকে, পাঞ্জুসাকে মূল ধারা ভাবব। এই প্রশ্নগুলো আমরা করি নাই। আমরা দীর্ঘদিন আপনি দেখবেন যে 1800 শতক, বিশেষ করে 1800 শতকে এই বাংলায় জন্ম অনেক মানুষের জন্ম হয়। আমি যাদের নাম বললাম তারা এক লালন সাইজি 1800 শতকে, 1774 সালে জন্ম। পরবর্তীতে যারা আছে 19 শতকের শুরুটা, এই আমাদের রশিদউদ্দিন, আমাদের জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সি, তারা প্রত্যেকেই কিন্তু ওই সময়কার জন্ম। এবং ওই সময়কার যখন ধরেন আমাদের ওই সময়টা রাজা রামমোহন রায় যখন সমাজ সংস্কারের আন্দোলন করেন, এবং একগাদা আমাদের যারা এখানকার আমাদের যারা মানে পণ্ডিত লোকজন, তারা কেউই কিন্তু তাদের নাম উল্লেখ করে না। কম বেশি আহমদ শরীফ ছাড়া প্রায় কেউই খুব একটা উল্লেখ করেন নাই। কেন করেন নাই? এই শিক্ষিত জনেরা কি জানতেন না, আধুনিক শিক্ষিত জনেরা জানতেন না যে এখানে আপনার জালালউদ্দিন খাঁ আছেন, এখানে আব্দুল আলমের কণ্ঠে তখন জালালউদ্দিন খাঁ খুবই পপুলার, হ্যাঁ, যত ভাটিয়ালি গানগুলো আছে, তো তারা তখন জানতেন না, উল্লেখ করেন না। কারণ তাদের যে দৃষ্টিটা ছিল ওই আধুনিক শিক্ষার দৃষ্টি, তারা আসলে মাটির সাথে, কারণ তারা তো এটা রুট, আমাদের আধুনিক শিক্ষাটা হচ্ছে আমাদের শেকড় থেকে বাদ দেয়। আমাদের কি নিজস্ব শেকড়, আমাদের তো কিছু, যে কোনো জনপদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যে কোনো মাটির গন্ধ আলাদা। আমাদের এই দেশ, এই একটা বডি, এটা একটা পলি উর্বর একটা জায়গা। এখানে দেখবেন যে কোথায় আসে যে এখানে দেখবেন কখনোই কোনো এক্সট্রিমিজম ডেভেলপ করবে না, কারণ এই মাটির ধরনটাই এক্সট্রিমিজমকে ছাই দেয় না। আপনি দেখবেন যে এই দেশের এই আপনার 90% মুসলমান মানুষ বলা হয়,
তার থেকে দেখেন এই যে জামাত ইসলামী যে রাজনীতি করে, জামাত শিবিরের যে রাজনীতি করে, তাদের ভোট হয় 4.5%। কেমন এখন যদি হাইটে মনে হয় যে গেছে তারা 70%, বিষয়টা তা না। এই দেশের মানুষ কখনোই মানুষের যে মূল ভাব তার এক্সট্রিমিজম বেশি চায়, সে একটা মডারেট জীবনযাপন চায়, যে কারণে সারা বিশ্বে বাংলাদেশে আমাদেরকে জানি যারা মুসলিম বা মডারেট মুসলিম, তারা ধর্মকর্মও করে, গান বাজনাও করে, হ্যাঁ, তারা গল্প গুজবও করে, তারা পূজা অর্চনা করে, যে যেসব রীতিনীতি আছে এগুলো তারা মেনে চলে। ফলে দেখা যায় যে এইরকম একটা ভাব এরকম একটা অঞ্চলের যে ভাব, সেই ভাবের মধ্যে দেখবেন একটা ভক্তিভাব। এই যে ভক্তিভাব, প্রেম ভাব, এবং সেই প্রেম ভাব ভক্তিভাব আমাদের আমরা জানি যে অনেকগুলো মিথ, ইউসুফ জলেখা আছে, লাইলি মজনু আছে, আবার সিঁড়ি ফরহাদ আছে, এদিকে আবার একটা বড় অংশে আমাদের সাহিত্যের চিন্তার ভাবের মধ্যে রাধাকৃষ্ণ। এবং আমরা সহজে ভাবের দিকে, আমরা যদি ধারার দিকে বা ভাবের দিকে যাই, তাহলে এই নামগুলা আমাদের সর্বাগ্রে আমাদের আগে সামনে চলে আসবে, অর্থাৎ প্রেম ভাব, ভক্তিভাব এবং তান্ত্রিক জায়গাটা। এখন সহজিয়াকে ধরেন, সহজিয়াটা কি? সহজিয়াটা যাহা সহজ তাহাই। সহজকে প্রকৃতি সহজ, সহজকে মানুষ সহজ, অর্থাৎ সহজ একটা আদি জ্ঞান, সহজ একটা আদি ভাব এবং আদি জ্ঞান। এটা কিন্তু নতুন কোনো জ্ঞান না, যে এটা ওই আপনার সহজিয়া ধারা আকারে তৈরি হইলে ধরেন আমাদের বৈষ্ণব বা বৌদ্ধ সহজিয়া যেটা আমরা বলতেছি, কিন্তু এই ভাবটি মানুষের মধ্যে ছিল না আগে? প্রাচীন মানুষের মধ্যে কি এই ভাব ছিল না? তাদের মধ্যে কি প্রেম ভাব ছিল না? ভক্তিভাব ছিল না? তারা কি পূজা অর্চনা করতো না? ভিন্ন ভিন্ন ভাবে হয়তো। কিন্তু আমাদের সাহিত্যের ক্ষেত্রে যে জায়গাটা, সহজিয়ার যে জায়গাটা, সময় কতটুকু স্যার, মানে আমাদের সাহিত্যের ক্ষেত্রে যেটা, মানে সাহিত্য কেন, সাহিত্য শুধু না, আমাদের লোকাচারের মধ্যেও যত আমাদের যে লোকাচার, এই লোকাচারের মধ্যেও দেখবেন যে সহজিয়া ধারাটা খুবই পরিস্ফুট। এতে আমাদের এই সহজিয়া ধারার সর্বশেষ যে এটা আমরা দেখি যে এখানে আমাদের এটা বাউল সাধকদের, বাউলদের মধ্যেই বিদ্যমান। এর অর্থ এই না যে বাউল ছাড়া অন্যদের মধ্যে সেই সহজ ভাবটা নাই, আছে। অর্থাৎ যাহা সত্য তাহা সহজ। তো সত্যের অনুসন্ধানী কারা হয়, অর্থাৎ এখানে একটা ধ্যানের প্রক্রিয়া বিদ্যমান। অর্থাৎ আপনি সত্যকে অনুসরণ করতে গেলে তো আপনাকে ধ্যানের ব্যাপার আছে। মানে আমাদের যে গান, আমাদের যে মরমী গান, আমাদের যে আধ্যাত্মবাদের যে গান, অর্থাৎ এই সহজিয়ার মধ্যে আধ্যাত্মবাদ এবং প্রেম এবং ভাব বা এটা খুবই গুরুত্বপূর্ণ। সহজিয়ার ধারার মধ্যেই আধ্যাত্মবাদ এবং সহজিয়ার তারা কি জিজ্ঞাসা করতে চায় এবং অন্বেষণ করতে চায়, অন্বেষণটা করতে, এবং মানুষকে তারা কেন্দ্রে মনে করে। এবং সেখানে আরেকটা ব্যাপার হচ্ছে দেহতত্ত্ব, অর্থাৎ দেহের মধ্য দিয়েই, দেহই যে ব্রহ্মাণ্ড এই জায়গাটা তারা বিশ্বাস করে এবং সেটা চর্চাটা জানি রাখে। এবং দেহের মধ্যেই যে সকল আমাদের যে রোগ, এই রোগের উৎস যেমন দেহ এবং তার নিরাময় যে দেহের মধ্যেই ঘটে, এইটা তারা চর্চার মাধ্যমে তারা নিজেরা জীবনের চর্চা করে এবং তাদের এই চর্চার মধ্যে তাদের বিশ্বাসটাকে তারা স্থাপন করে। তো ফলে এই যে দেহতত্ত্বের যে ব্যাপারগুলো আছে, এবং এটা আমরা যখন সাইজির অনেক গানে আমরা দেহতত্ত্বের গান পাই, আমরা জালালউদ্দিন খাঁর গানে দেহতত্ত্ব পাই, আমরা উকিল মুন্সির গানে দেহতত্ত্ব পাই। এই যে এই যে জিজ্ঞাসা, যেমন ধরেন জালালউদ্দিন বলতেছে, মানুষ ঠিক কোরআন ভজক এই মন্ত্রণা কে দিয়ে আছে, মানুষ ভজক কোরআন খোঁজা পাতায় পাতায় সাক্ষী আছে। এটা একটা এই যে বড় একটা জিজ্ঞাসা, অর্থাৎ মানুষ যে কেন্দ্র, অথবা মানুষ ভজলে শোনার মানুষ হোক আমাদের সাইজির গান, অথবা রশিদুদ্দিনের যে মানুষ ধরো মানুষ খোঁজো, মানুষ ধরো শুনুন বলিলে পাগল মন। তো এই যে গানগুলো, অর্থাৎ মানুষ তার কেন্দ্রে, সহজিয়া ধারার মূল জায়গাটা হচ্ছে মানুষ তার কেন্দ্রে, তাতে বিস্তার করে আমরা কি বিস্তার করি, দেহতত্ত্ব, আধ্যাত্মবাদ, অন্বেষণ এবং নির্বাণের কথা, যেটা আমরা মানে এই সহজিয়া দ্বারা, বৌদ্ধ সহজিয়া দ্বারা জানি, একটা মুক্ত নির্বাণ লাভ করা, অর্থাৎ আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক। রাধাকৃষ্ণ কেন পৃথিবীতে আসতেন? বলা হয় যে কৃষ্ণ অবতার হিসেবে তিনি প্রেম কাকে বলে তা বুঝতে পারেন না, ফলে তাকে মানুষ রূপে আবির্ভাব হইতে হইল প্রেমকে বোঝার জন্য, প্রেমকে উপলব্ধি করার জন্য। তাহলে এই যে প্রেম, এই যে রাধাকৃষ্ণের জায়গাটা, এই যে আত্মার সাথে পরমাত্মার যে মিলন, এইটা একটা সহজিয়া দ্বারা একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের সাহিত্যে, আপামর সাহিত্যে এটা আগাগোড়া বিদ্যমান। সাহিত্য, নাটক, গল্প, কবিতা সব কিছুতেই এই রাধাকৃষ্ণের এই যে আত্মা পরমাত্মার যে মিলন, সেটা আমাদের বৌদ্ধ সহজিয়া থেকে আপনার মানে শ্রী চৈতন্যের যে ভক্তিভাব, শ্রী চৈতন্য মহাপ্রভু,
তার যে ভক্তি বা সেখানেও সেটা পরবর্তীতে আসা আপনার এটা একটা ছিল যে অষ্টম দশম শতকের ব্যাপার, পরবর্তীতে আসা সেটা 18 শতকের ব্যাপার। সেখানে আপনার যে ভক্তিবাদের যে জায়গাটা আছে সেই ভক্তিবাদটাকেও সহজীয় ধারার একটা বড় একটা মানে বিস্তার মনে করা হয়, কেমন? তো ফলে আমাদের আমাদের আপনি দেখবেন যে আমাদের তাদের প্রভাব আমাদের সাহিত্যে, আমাদের লোকাচারে, আমাদের জীবনে তাদের প্রভাব, আমাদের চিন্তা এবং আমাদের ভাবে এই এই তাদের প্রভাব একটা আমাদের গৌরচণ্ডী দাস যেটাকে আপনার বিস্তার করলেন আপনার শ্রীকৃষ্ণ কীর্তন তার মাধ্যমে মাত্র 24টা দোহার মানে ভাগ, সেইটাই আপনার বলে দীর্ঘ 200 বছর স্থায়ী হয়েছে গৌরচণ্ডী দাসের মানে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন। ফলে দেখা যায় যে আমাদের সহজীয় সাহিত্যের সহজীয় দ্বারা পরবর্তীতে যেটা করলেন আমাদের জসীমউদ্দিন সাহেব, আমাদের তাকে আমরা কি করলাম, ওই আমরা আধুনিকটা তার পল্লী কবি বানিয়ে দিলাম, মানে সাইড লাইন করে দেবো। মানে যিনি জাতীয় কবি হওয়ার কথা আসলে জসীমউদ্দিন, তাকে আমরা বানাইলাম পল্লী কবি, একটা সাইড করে কারা কেউ না কেউ এমন একজন শিক্ষিত লোকের তাকে টান দিচ্ছে। হ্যাঁ, উনি পল্লী প্রকৃতির মধ্যে ছিলেন, কিন্তু তাকে আমরা কিন্তু এক ধরনের সাইড লাইনই করলাম, এটা বলে পল্লী কবি নাম দিয়ে আমরা নাম দিয়ে দিলাম। যে নজরুল ধরেন মহাকাব্যের জায়গা থেকে একটা নজরুলকে আমরা বানাইলাম বিদ্রোহী, যেটা তার অন্যান্য আর কিছু নাই। মানে এই যে টার্মিনোলজিগুলো এইগুলো আসছে আধুনিক শিক্ষিত লেখকদের কাছ থেকে। হ্যাঁ, এটা মানুষের কাছ থেকে আসে নাই। যে নজরুল মানুষের কবি, যে নজরুল মানুষের বিদ্রোহী ধরেন ব্রিটিশদের বিরুদ্ধে জেল কাটছে, বিদ্রোহ করছে, লিখছে, কিন্তু তার যে অন্যান্য বিস্তার আমরা যখন একটা টার্ম করি তখন তাকে যেন মনে হয় আলাদা করে ফেলছি। হয়তো বা সেই টার্মটা অনেকে করে ভালোবেসেও করতে পারে যে হ্যাঁ তার এই বিশেষ গুণটা ফুটে উঠুক, সেই জন্য করতে পারে। কিন্তু আমাদের আধুনিক সাহিত্যের যেসব মোড়লরা যারা ছিলেন, আমরা তাদের সাহিত্যকর্ম সম্পর্কে যেমন জানি, তাদের সংকীর্ণতাগুলোও জানি। এগুলো তো মানে ইতিহাসে আছেই, আমরা জানি, আমরা অনেকেই জানি। তো এবং আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বিশেষ করে আমাদের লালন সাইজি দ্বারা প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথের যে পরবর্তী কার্যক্রম, সেইগুলোর তার যে বিস্তার, তার যে গান এবং সেইগুলোর মধ্যে সহযোগিতা দ্বারা খুবই স্পষ্ট। তো নজরুল বলা যায় যে বিশেষ করে আমাদের সহযোগিতার পরম্পরা, কারণ এটা থেকে পরম্পরা বিদ্যা, এই পরম্পরার মধ্যে আপনার নজরুল, রবীন্দ্রনাথ এবং জসীমউদ্দিন সর্বশেষ বলা যায়, যারা এই সহযোগিতা ধারাকে বাংলা সাহিত্যে পার্টিকুলারলি আপনার সুস্পষ্ট করেছেন এবং সেই পরম্পরাটা জারি রাখছেন। পরবর্তীতে আমাদের বাউল গানে এটা এখনও চলমান, অর্থাৎ বাউল গানে বা বাউল গান বলতে আমরা যা বুঝি, এটা যত নানান্তর্গ আছে, বাউল কি, বাউল সম্প্রদায় কি, মুক্তি, কিন্তু জেনারেলি আমরা যা বুঝি, এই বুঝ থেকে আমরা দেখি যে এখনও যারা পদ রচনা করেন, যারা পদকর্তা, তারা কিন্তু এখনও তারা দেখবেন যে এই সহজিয়ার চর্চাটা তারা কিন্তু জারি রাখছে তাদের জীবনে, তাদের ধর্মাচারে বলবো যে লোকাচারে, তাদের জীবনযাপন রীতি পদ্ধতিতে, তাদের ভাবে, তাদের খাদ্যে, তাদের পোশাকে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। অর্থাৎ আমার যে খাদ্যাভ্যাস এবং একজন বাবুর সাধকের খাদ্যাভ্যাস এক না, আমার যে পরিধান তার পরিধান এক না, আমার যে আচার এবং তার আচার এক না। এবং এই তারা তাদের সৃষ্টির মাধ্যমে, গানের মাধ্যমে এই সহজিয়া ধারার জায়গাটাকে, এই যে সহজ সত্য বল সুপথে চল, এই যে সহজিয়া ধারার একটা মূল বক্তব্য, সত্য বল, অর্থাৎ সত্যটাই সহজ, সত্যটাই আদি জ্ঞান, সত্যটাই মানুষই প্রকৃতি মানুষ। কারণ আমরা আধুনিকটা করছি কি, মানে সিভিলাইজেশন যেটাকে আমরা বলি, এটা করছি প্রকৃতিকে ধ্বংস করে আমরা সিভিলাইজেশন। অর্থাৎ আপনার আমরা ক্রমাগত বলি যে সর্ব হচ্ছি, কিন্তু আমরা প্রকৃতিকে বিনাশ করছি এবং আমরা মনে করছি মানুষ তো শ্রেষ্ঠ, মানুষ হচ্ছে আশাবন্মুখ লোক, মানুষ শ্রেষ্ঠ। ফলে মানুষ করছে কি তাকে তার প্রকৃতিকে বিনাশ করছে, প্রকৃতির সে আলাদা হইল। এবং এখন দেখবেন যে প্রকৃতির সাথে আমাদের প্রকৃতি নেই, আমরা প্রকৃতির সাথে মিশতে পারি না। আপনি যখন হাঁপিয়ে উঠতেছেন কোথাও প্রকৃতির কাছে গেলেন, ফলে এই যে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতা, অর্থাৎ আমরা সত্য থেকে বিচ্ছিন্ন হইলাম, আমরা সহজ থেকে বিচ্ছিন্ন হইলাম, আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হইলাম। তো এই যে বিচ্ছিন্নতাটা, মানে এটা একটা বড় মানে এই সমাজের আজকের যে সমাজ ব্যবস্থার যে ধারণ, এইটা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে, প্রকৃতিকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করার কারণ। এবং এই সর্বশ্রেষ্ঠ ধারণা যে একটা পঙ্গুত্বের ধারণা, আমি যে সব কিছু থেকে আলগা হয়ে আমি নিজেকে বিশেষ একটা শ্রেষ্ঠ মনে করলাম, এই ধারণা একটা সর্ববিনাশী ধারণা মানুষের জন্য। আমরা যদি সহজেই ধারায় থাকতাম
তাহলে দেখবেন যে আমাদের ছোটোবেলায় ধরেন সন্ধ্যা হইলে সন্ধ্যার পরে কোনো গাছের পাতা ছিঁড়া যাবে না, গাছের ডাল কাটা যাবে না, এই আচারগুলো তো ছিল আমাদের সময়, ঠিক আছে? এখন তো আর এসব নাই। তো এরকম অনেক কিছুই ছিল, এইটা করা যাবে না, সেটা করা যাবে না, সেটা করা যাবে না, অর্থাৎ প্রকৃতি বান্ধব একটা ব্যবস্থাই ছিল সমাজে। হ্যাঁ, তো এখন কিন্তু এই জায়গাটা নাই। এই অর্থাৎ একটা গাছ উপড়ে ফেলা যাবে না, জলকলসের গাছ আপনি উপড়ে ফেলেন না, এটা করা যাবে না। হ্যাঁ, গাছ ব্যথা পান, এই জায়গাগুলো আমরা ছোটোবেলায় শুনছি। ফলে ধরেন কিন্তু আজকে আমরা এসে কি দেখলাম? কিছুই না। আজকে এইসব কিছু আচার কিছু নাই, অর্থাৎ যাহা সহজ ছিল তাকে আমরা জটিল করতে করতে আমাদের মস্তিষ্কটাকে এমন জটিল করলাম, এবং বিশেষ করে পাশ্চাত্য জ্ঞান আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে আমরা আমাদের যে আমরা শেকড় সন্ধানী, যে শেকড়ের যে অনুসন্ধান করা শিল্প সাহিত্যে মানে জীবন চর্চার, আমরা সেটা করলাম না। আমরা 200 বছরের দিকে আবার চলে ফিরে যেতে চাই না। আমি বোধহয় অনেক সময় বলি যে এই যে লালন সাইজির যে ভাষা লিখলেন ওই সময় 1800 শতকে, আজকে 21 শতকে এসে তো ওই ভাষার আধুনিকতা আমি তো দেখি না। এবং তাহলে আমরা কেন, আমাদের কবিরা কেন সাইজির দ্বারা প্রভাবিত হতে পারলেন না? কেন তার ইয়াসিরের দ্বারা প্রভাবিত হয়, কেন বুদ্ধের দ্বারা প্রভাবিত হইতে হয়? তো তোমার ঘরের সামনে তো মানে ছিল সেই আধুনিক। আজকে আমরা সাইজির গান যদি শুনি কোন মনে হইতেছে এই কি আধুনিক, সেই 300 বছর আগে উনি লিখে গেলেন আধুনিক মানে শব্দ ভাষা। তো এইটা আমরা গেলাম না, আমরা গেলাম অন্যদিকে, ইউরোপীয় স্ট্রাকচারে গেলাম। ইউরোপীয় স্ট্রাকচারে আমরা কবিতা লিখলাম, ইউরোপীয় স্ট্রাকচারে আমরা প্রবন্ধ লিখলাম, সাহিত্য লিখলাম। আমাদের এখানকার জায়গাটাকে আমরা ডিগ আউট করলাম না, আমরা গভীরভাবে নিজেরা অনুসন্ধান করলাম না। অনুসন্ধান না করে, কারণ আমরা মনে করলাম যে এ তো লেখাপড়া জান। শাহ আব্দুল করিমের গান ধরেন আপনি চিন্তা করেন, তো শাহ আব্দুল করিম তো লেখাপড়া জানতেন না, প্রত্যেকেই যাদের কথা বললাম উনি কিন্তু পড়াশোনাই জানতেন না। তো পড়াশোনা জানতেন না, কিন্তু কি পথ তারা তৈরি করে গেলেন, রচনা করে গেলেন। এই লেখাপড়া কিন্তু জানতেন না, আমরা তাদেরকে গুরুত্ব দিই। আমরা যারা একটু প্যান্ট শার্ট করি, শহরমুখী হয়েছি, গ্রাম থেকে শহরমুখী হইলাম, পরে গ্রাম ভুলে গেলাম, শেখর ভুলে গেলাম, ভুলে গিয়ে আমরা আমাদের এমন এক ভাবের মধ্যে আমরা নগরের ভাবে পড়লাম যে আমাদের সহজ সত্য জিনিসটাই, সত্য বল সুপথে চল, বা মানুষকে যে কেন্দ্রে রেখে মানুষ ঘটনা করো, এই জায়গাগুলোকে আমরা ভুলে গেলাম। সহজিয়া ধারার মূল জায়গাটাই হচ্ছে সাদা সিধা জায়গা, আসল জায়গা, প্রকৃত জায়গা। প্রকৃতি হচ্ছে সাদা সিধা, মানুষ তো সাদা সিধা, কিন্তু মানুষের যে জটিলতা আজকে সাদা সিধার বাইরে, সরলতার বাইরে, অর্থাৎ আমরা আমাদেরকে সেই সত্য থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে আমরা যেন একটা কোন ভুল পথে যেন চলছে। যাই হোক, আব্দুল ভাই আমার মনে হচ্ছে সংযুক্ত করে কথা বলা যাবে। আপনি কিছু বলেন না, তারপরে বলা যাবে। আপনি কিছু বলেন। বস্তুত আমরা সকল মোহাম্মদ ইংরেজি সাহিত্যের ছাত্র। তো আপনি দেখুন যে সুপুরাইদার জন্ম, তো ফলে বিশ্ববিদ্যালয়ের পাঠ মাথায় বা তার চৈতন্যে তেমন তাকে ঘোরবাসী করতে পারলো না। তার মৃত্তিকার যে তার প্রতিনিধিত্ব বা মৃত্তিকার যে তার গড়ে ওঠা, সেই রকমের বিষয় থেকেই এই ভাব, বাংলার ভাব ধর্ম নিয়ে তার একটা কাজ করার একটা বিষয় ঘুরছে বেশ এক দশক ধরে। তো আমরা মনে করি যে এই যে বিষয়টা আমরা নিয়েছি, আমরা যারা এই লিফটে 4 তলায় লিফটে উঠে এখানে এসে একটা পাঠ্যক্রমে বসেছি, একেবারে গত 24 ঘন্টা 72 ঘন্টার একটা আধুনিক জীবনযাপনের মোড়কে আমরা যারা রয়েছি, তাদের পক্ষে মূলত এই সহজিয়ায় প্রবেশ করাটা একটু কঠিন হয়ে পড়ে। আমরা যারা এরকম একটা আধুনিক জীবনে থাকি, তারা মানে একটা মানে কি বলবো, যে এমন করে মানসিক ঘটনাটা তৈরি হয়ে যায়, আবার দেহটা তৈরি হয়ে যায়, চিন্তাটা তৈরি হয়ে যায় যে আমরা সহজ পথ, সহজ মত, এইটা এক ধরনের ক্ষণিক বিলাস হয়, আবার ঘুরে যাওয়া, আবার ওই পথে চলে যাবো, এরকমই। তো বস্তুত আমাদের এইরকমের দরকার ছিল না। আমরা মনে করি যে একটা আধুনিক জীবন যাপন করতে পারতাম, আমাদের যে জীবন উপকরণ তৈরি হয়েছে সেটা করতে পারতাম, তাতে আমার স্বকীয়তা বিসর্জন দিয়ে সেটা করতে হবে এইরকম বোধ করি নয়। আজকে
আপনি দেখুন যে ফরাসি জাতির কথা যদি বলুন, ফরাসি রেগুলেশন হয়েছে, সবকিছু হয়েছে। এই ফরাসিদের পাশার মধ্যে 4টা বাড়ি দিয়েও একটা ইংরেজি শব্দ বলাতে পারবেন না কোনো জনসভায় বা কোনো অনুষ্ঠানে, বলবে না সে, তাকে বলবে না মাতৃভাষা ছাড়া কোনো শব্দ। এই জেনেদিন জিদান থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেখানে যাবেন একটি কথা উনি ইংরেজিতে বলবেন না। তো ফলে এই যে আমরা এইগুলো বুঝতে চেষ্টা করি না কেন, যে প্রতিটি জাতিসত্তা তার সংস্কৃতি, তার ভাষা, যার যে সংস্কৃতিকে ধারণ করে ভাষা, তো সেই ভাষাটিকে সে কখনোই মানে আধুনিক মানুষ হবার জন্য বিসর্জন দেবে না। তো এই রকমের একটা বিশ্ব ব্যবস্থা আজকে, তাছাড়া পুঁজিবাদী ব্যবস্থা আজকে জারি হয়েছে, যেখানে তৃতীয় বিশ্বকে তার স্বকীয়তা একেবারে করে করে নিয়ে যাবে। পুঁজিবাদীরা যখন এখানে ধর্মাচরণ করতে আসে, আপনারা জানেন আমাদের আদিবাসী সমাজে এই 18 শতকে যে যখন মানে ইট বালুর কোনো ব্যবহারই ছিল না, তখন সেই দুর্গাপুরের প্রত্যন্ত জঙ্গলের ভিতরে চার্চ তৈরি হয়ে গেছে, একেবারে সুরম্য চার্চ। এখানে মানে কোনো রকমের পরিবহন ব্যবস্থা ছিল না, নেত্রকোনায় যাওয়া যেত না, কোনো রকম যানবাহন ছিল না নদী ছাড়া, সেখানে চার্চ। এই ইউরোপিয়ান চার্চ, ইউরোপিয়ানরা এসে আমাদের আদিবাসীদের ধর্ম একেবারে গিলে ফেলল। আজকে সেই সমাজে একটা সংকট